প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে জুতা আবিষ্কার, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জুতা আবিষ্কার কবিতাটি একটি হাস্য রসাত্মক কবিতা। যিনি যে কাজে দক্ষ তাকে সে কাজে নিযুক্ত করলে সংশ্লিষ্ট কাজটি দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হয় এবং সংশ্লিষ্ট কাজে উপযুক্ত লোক নিয়োগ না করলে যে সমস্যার সৃষ্টি হয় তা এই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই কবিতাটি পাঠ করে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হলো যে খেয়ালি মানুষের মনের অবস্থা সম্পর্কে জানতে পারবো, সাধারণ মানুষ কিভাবে অসাধারণ কাজ করে তা জানতে পারবো, সমাজের ছোট বড় উঁচু নিচু সব ধরনের মানুষকে শ্রদ্ধা করতে শিখতে পারবো এবং নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট লোকের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবন করতে পারবো। তাহলে শুরু করা যাক। প্রথমেই কবি পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম: রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বংশ পরিচয়: রবীন্দ্রনাথের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। শিক্ষা জীবন: রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল ইত্যাদি প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। সাহিত্যিক পরিচয়: সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার ছিল বিস্ময়কর পদচারণা। কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, পত্র সাহিত্য, ভ্রমণ সাহিত্য ইত্যাদি সাহিত্যের সকল শাখায় এবং সঙ্গীত, চিত্রকলা ইত্যাদি শিল্প মাধ্যম তার অবদানে সমৃদ্ধ হয়েছে। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। তিনি বাংলা ছোট গল্পের জনক। প্রথম প্রকাশ: রবীন্দ্রনাথ বনফুল কাব্যটি মাত্র 15 বছর বয়সে প্রকাশ করেন। সাহিত্যকর্ম: কাব্য: মানসী, সোনারতরী, চিত্রা, কল্পনা, চৈতালি, খনিকা, বলাকা, পুনশ্চ ইত্যাদি। উপন্যাস: গোরা, ঘরে বাইরে, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি। নাটক: বিসর্জন, ডাকঘর, রক্তকরবী ইত্যাদি। মৃত্যু: 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ, 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। এবার আমরা কবিতাটি পাঠ করব এবং আলোচনা করে বোঝার চেষ্টা করব। জুতা আবিষ্কার, রবীন্দ্রনাথ ঠাকুর। কহিলা হবু শোনো গো গবুরায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণীর মাঝে চরণ ফেলা মাত্র। তোমরা শুধু বেতন লহবাটি, রাজার কাজে নাহি কিছু দৃষ্টি। চরণ শব্দের অর্থ পা, ধরণী শব্দের অর্থ পৃথিবী, বাটি মানে বন্টন করে নেওয়া। রাজা হবুরায় তার রাজ্যের মন্ত্রী গবুরাইকে ডেকে বললেন, তিনি সারা রাত ভেবেছেন যে ধরণীতে পা ফেলা মাত্র তার পায়ে মলিন ধুলা লাগে, তার পা নোংরা হয়। কেন এমন হবে? রাজ্যের শাসনকর্তা হিসেবে সমস্ত ভূমি অথবা জমির মালিক তিনি। রাজার মতে এ রাজ্যের প্রতিটি ধূলিকণা তার আদেশ মানতে বাধ্য। কিন্তু রাজার মাটি বা ভূমি রাজাকেও সমীহ করে না। রাজার মাটি রাজার পায়েই ধুলা লাগায়, এটা তিনি মানতে নারাজ। তার মন্ত্রী কর্মীরা শুধু বেতন নেয়, রাজার কাজের প্রতি কোনো দৃষ্টি নেই। এই অংশে রাজার খেয়ালি মনোভাবের প্রকাশ পেয়েছে। রাজা তার পায়ে ধুলা লাগা প্রসঙ্গে রাজ্যের মাটির উপর ক্ষোভ বা রাগ প্রকাশ করেছেন। আমার মাটি লাগাই মোরে মাটি, রাজ্যে মোর একই অনাসৃষ্টি, শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। প্রতিকার শব্দের অর্থ প্রতিবিধান বা সমাধান, শীঘ্র শব্দের অর্থ তাড়াতাড়ি। রাজা মাটিতে পা ফেলা মাত্র তার পায়ে ধুলা লাগে,
নিজ রাজ্যের ধুলা রাজার নিজের পায়ে লাগে, অথচ মন্ত্রীর সেদিকে কোনো প্রকার দৃষ্টি নেই। রাজা মনে করেন এটি মন্ত্রী গবু রায়ের দায়িত্ব অবহেলা, তাই রাজ্যের ধুলা তার পায়ে লাগবে এ অন্যায় তিনি মেনে নিতে পারছিলেন না। রাজা এ অনাসৃষ্টির প্রতিকার করতে বললেন মন্ত্রীকে। যদি মন্ত্রী বা সভাসদরা তা করতে ব্যর্থ হন, তবে রাজা কাউকে ক্ষমা করবেন না। অর্থাৎ রাজার পায়ে ধুলা লাগার প্রতিকার করতে ব্যর্থ হলে মন্ত্রীকে শাস্তি পেতে হবে বলে তিনি সতর্ক করলেন। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে, পণ্ডিতের হইল মোচন। পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, রান্না করে নাহি কোচরে হারে। ত্রাসে শব্দের অর্থ ভয়ে, গাত্রে মানে গা বা শরীর, নিদ্রা শব্দের অর্থ ঘুম। রাজার পায়ে ধুলা লাগার প্রতিকার করতে ব্যর্থ হলে রাজমন্ত্রী ও পণ্ডিতদের শাস্তি পেতে হবে, এই কথায় গবু রায় ভেবে ভেবে খুন হন। অর্থাৎ তিনি ভয়ে অস্থির হয়ে পড়েন। ভীষণ ভয়ে তার গা থেকে ঘাম ঝরে পড়ে। রাজার আদেশ শোনার পর রাজ্যের পণ্ডিতদের মুখ ভয়ে চুন হয়ে যায়, অর্থাৎ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। রাজ্যের পাত্রদের অর্থাৎ সভাসদদের রাতে ঘুম আসে না। রাজা হবুর আদেশ শোনার পর রান্নাঘরে রান্না বান্না বন্ধ হয়ে যায়। অর্থাৎ রাজার হঠকারী মনোভাবের জন্য, রাজার হঠকারী সিদ্ধান্তের জন্য সভাসদদের স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্ন সৃষ্টি হয়েছে। কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে, অশ্রু জলে ভাসে বাঁকা দাড়ি, কহিল গবু হবুর পাদপদ্মে, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। অশ্রু শব্দের অর্থ চোখের জল। রাজা হবুর আদেশ শুনে রান্নাঘরে রান্না বন্ধ হয়ে যায়। বাড়ির মধ্যে স্ত্রী কন্যারা কান্নাকাটি শুরু করে। মন্ত্রী গবুর পাকা দাড়ি চোখের জলে ভাসে। তিনি কেঁদে কেঁদে রাজার পায়ের কাছে বসে বলেন, রাজা মশাই, আপনার পায়ে যদি ধুলা না লাগে তবে আমরা আপনার পায়ের ধুলা কিভাবে পাবো, অর্থাৎ আমরা আপনার আশীর্বাদ কিভাবে পাবো। আমরা তো আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত হব। এই অংশে মন্ত্রী সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়ে রাজার চাটুকারগিরি শুরু করে দিয়েছেন। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলি তত্ত্ব। রাজা মন্ত্রীকে পায়ে ধুলা লাগার প্রতিকার করতে বললে মন্ত্রী সহ সবাই মিলে কোনো উপায় বের করতে না পেরে উল্টো রাজাকে খুশি করার অপকৌশল হিসাবে বলে যে, যদি রাজার পায়ে ধুলা না থাকে তাহলে সভাসদরা কিভাবে রাজার পদধূলি নিবে। রাজার পায়ে ধুলা না লাগলে মন্ত্রীর মতো অনুগত ব্যক্তিরা রাজার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। মন্ত্রীর এই কথা শুনে রাজা দুলে দুলে বলেন, কথাটা অবশ্য সত্য, কিন্তু আগে বিদায় করতে হবে ধুলা, তারপর পদধূলি তত্ত্ব ভেবে দেখা যাবে। এই বলে রাজা মন্ত্রীর এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন। ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিনে খাও মিথ্যে, কেন বা তবে পুষিনু এতগুলা, উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। মাহিনা শব্দের অর্থ বেতন বা পারিশ্রমিক। পুষিনু শব্দের অর্থ পোষণ করি বা লালন পালন করি। ভৃত্য শব্দের অর্থ চাকর। অর্থাৎ এই অংশে রাজা মন্ত্রীকে বললেন যে, ধুলার অভাবে যদি পদধূলা না পাওয়া যায় তবে তারা কাজের কাজ না করে অযথা বেতন নেয়। যদি এর প্রতিকার রাজ্যের উপাধি ধরা বৈজ্ঞানিকেরা না করতে পারেন তবে তিনি এতদিন কেন তাদের পিছনে অর্থ সম্পদ ব্যয় করেছেন। মন্ত্রীকে তিনি বললেন যে, আগের কাজ আগে সারো, অর্থাৎ আগে রাজ্য থেকে ধুলা দূর করো, পরের কথা পরে ভেবো, অর্থাৎ পদধূলি কিভাবে পাবে সে কথা পরে ভেবো। আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আসিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। রাজার কথা শুনে মন্ত্রী চারিদিকে আধার দেখতে লাগলেন। এই সমস্যার সমাধান করতে মন্ত্রী তাই দেশ বিদেশ থেকে যেখানে যত জ্ঞানী গুণী ও যন্ত্রী ছিল তাদের খুঁজে আনেন, যাতে রাজার আদেশ পূরণ করতে পারেন, অর্থাৎ ধুলার সমস্যার সমাধান করতে পারেন। বসিল শোবে চশমা চোখে আটি, ফুরায়ে গেল 19 পিপে নস্য, অনেক ভেবে
কহিল, গেলে মাটি ধরাই তবে কোথায় হবে শস্য? কহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে? পিপে শব্দের অর্থ ঢাক বা ঢুলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্র। নস্য শব্দের অর্থ তামাক পাতার গুঁড়া বা নেশাদ্রব্য। ধরা অর্থ পৃথিবী। শস্য মানে ফসল। অর্থাৎ এই অংশে রাজার আদেশ পালন করতে মন্ত্রী দেশ বিদেশ থেকে জ্ঞানী গুণী ও যন্ত্রীদের নিয়ে আসেন। তারা চোখে চশমা এঁটে আলোচনায় বসেন। আলোচনা করতে করতে অনিশ পিপে নস্য ফুরিয়ে যায়, কিন্তু অনেক ভেবেচিন্তে অনেক চেষ্টার পরেও তারা সমস্যার কোনো সমাধান করতে না পেরে রাজার কাছে তারা জানতে চান, যদি রাজ্য থেকে ধুলা মাটি বিদায়ী করা হয়, দূর করা হয়, তাহলে কোথায় শস্য হবে? উত্তরে রাজা বলেন, যদি মাটির অভাবে শস্য না হয়, তাহলে পণ্ডিতেরা রয়েছে কেন? তারা এর প্রতিকার করবে। অর্থাৎ মাটি ছাড়া কিভাবে শস্য উৎপাদন করা যায় তার উপায় পণ্ডিতেরা বের করবে। এ বলে রাজা মন্ত্রীর প্রস্তাবও ফিরিয়ে দেন। সকলে মিলি যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। ঝাঁটের চুটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। জ্ঞানী গুণী পণ্ডিতেরা মিলে শেষ পর্যন্ত ধুলা মুক্ত করতে যুক্তি করলেন যে ঝাঁট দেওয়া হবে রাজ্য। এজন্য কেনা হলো 17.5 লক্ষ ঝাঁটা। সবাই একসঙ্গে ঝাঁট দেওয়া শুরু করলে পথের ধুলা এসে রাজার মুখ বুক ভরিয়ে গেল। ধুলায় কেহ মেলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য, ধুলার ভেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ্বল। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। উজ্জ মানে অদৃশ্য, জগৎ মানে পৃথিবী বা ধরণী। ধুলা এমন ভাবে চারদিকে উঠতে লাগলো যে কেউ চোখ মেলে তাকাতে পারলো না। ধুলার মেঘের আড়ালে আকাশে সূর্য ঢাকা পড়লো। ধুলা ঝাড়তে গিয়ে আকাশ বাতাস শহর নগর ধুলায় পরিপূর্ণ হয়ে উঠলো। লোকে কাশতে কাশতে অস্থির হয়ে উঠলো। অবস্থা দেখে রাজা বললেন, ধুলা দূর করতে গিয়ে জগৎ ধুলায় ভরপুর হয়ে গেল। অর্থাৎ এই অংশের মধ্য দিয়ে কবি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে অযোগ্য লোকের উপর দায়িত্ব দিলে কি পরিণতি হতে পারে, তাই এখানে ব্যক্ত করা হয়েছে। এই অংশে মন্ত্রীর অযোগ্যতা প্রকাশ পেয়েছে এবং সে সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাকে 21 লাখ ভিজতে। পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিক চলে কিস্তি। ভিস্তি শব্দের অর্থ পানি পরিবহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলি। কিস্তি মানে নৌকা বা জাহাজ অথবা জলযান। ধুলা দূর করতে গিয়ে সারা রাজ্য যখন ধুলায় পরিপূর্ণ, তখন 21 লাখ ভিস্তি কাকে পুকুর ও নদী থেকে জল নিয়ে আসে ধুলা দূর করতে। এতে খালে বিলে পুকুরে নদীর সব জল শেষ হয়ে যায়। চারদিকে শুধু পাক আর পাক। জলের জীব জল ছাড়া মরে গেল। নদীর পানি শূন্য হয়, সেখানে নৌকা বা জাহাজ চলাচল বন্ধ হয়ে গেল। রাজার খামখেয়ালিপনায় এবং মন্ত্রীদের অদূরদর্শিতার জন্য জলের জীব মারা পড়ল। এই অংশের মধ্য দিয়ে কবি যে বিষয়টি তুলে ধরেছেন তা হলো সমস্যার সমাধানের জন্য সঠিক কাজ না করলে কোনো সমস্যাই সমাধান হয় না, বরং আরো নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। জলের জীব মরিল জল বিনা, ডাঙার পানি সাঁতার করে চেষ্টা, পাকের তোলে মজিল বেচা কিনা, সর্দি জোরে উজাড় হলো দেশটা। কহিল রাজা, এমনি সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা। পাক শব্দের অর্থ কাদা বা কর্দম। ডাঙা শব্দের অর্থ উঁচু ও শুকনো স্থান। জলাশয়ের জল ডাঙায় ঢালার কারণে জলের অভাবে সেখানকার প্রাণীকুল মারা গেল। 21 লাখ ভিস্তি দিয়ে পানি ঢালার ফলে সারা রাজ্য পানিতে ভাসতে লাগলো। সেখানকার ডাঙ্গার প্রাণীদের সাঁতার দেবার অবস্থা হলো। বেচাকিনা করার জন্য কোনো শুকনো জায়গা অবশিষ্ট রইল না। সর্দি জোরে দেশ উজাড় হবার উপক্রম হলো। রাজা বিরক্ত হয়ে বললেন যে এমনই সব গাধা যে ধুলা দূর করতে গিয়ে সারা দেশ কাদায় পরিণত হলো। অর্থাৎ পণ্ডিতদের একের পর এক ভুল সিদ্ধান্তে তাদের কাজে বিরক্ত হয়ে রাজা তাদেরকে গাধা বলে অভিহিত করেছেন। আবার সবে ডাকিল পরামর্শে,
বসিল পুন যতেক গুণবন্ত, ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হায় নাহিক পায় অন্ত। গুণবন্ত মানে গুণবান বা গুণী, মহি শব্দের অর্থ পৃথিবী বা ধরণী, অন্ত মানে শেষ, মাদুর অর্থ ফরাস। হ্যাঁ, এই অংশে যে বিষয়টি ব্যক্ত করা হয়েছে তা হলো যে আবার সবাই মিলে পরামর্শ করতে শুরু করলো। রাজ্যের জ্ঞানী গুণীদের মাথা ঘুরে গেল, তারা চোখে সর্ষে ফুল অর্থাৎ বিপদে দিশাহারা হয়ে পড়ল, কিন্তু ধুলা সমস্যার কোনো সমাধান বের করতে পারল না। কহিল মহি মাদুর দিয়া ঢাকো, ফরাস পাতি করিব ধুলা বন্ধ। কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। একজন বললেন পৃথিবী মাদুর দিয়ে ঢেকে দিতে, ফরাস পেতে ধুলা বন্ধ করার কথাও আলোচনা হলো। কেউ কেউ বললেন রাজাকে ঘরের ভিতর বন্ধ করে রাখা হোক, সে ঘরের কোথাও যেন কোনো ছিদ্র না থাকে। রাজা যদি ধুলার মাঝে পা না দেন, সব সময় ঘরে থাকেন, তাহলে তো তার পায়ে ধুলা লাগবে না। এই অংশে নির্বোধ মানুষের অযৌক্তিক আচরণের দৃষ্টান্ত ফুটে উঠেছে। রাজা ঘরে বন্দী হয়ে থাকবেন, এটি একটি অযৌক্তিক এবং অসম্ভব ব্যাপার। কহিল রাজা সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। সন্দেহ শব্দের অর্থ সন্দেহ। আহ, যে রাজা সে কথা শুনে বললেন যে এ কথা খাঁটি, কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছে, মাটির ভয়ে আমি যদি ঘরের বাইরে না আসি, তবে রাজ্য হবে মাটি, অর্থাৎ রাজ্য তো ধ্বংস হয়ে যাবে। কারণ তিনি দিন রাত ঘরের ভিতর বন্ধ হয়ে থাকলে রাজ্যের কাজ পরিচালনা করবে কে? কহিল সবে চামারে তব ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতি রহিবে মহাকীর্তি। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মিলে। সবাই তখন বললেন যে তাহলে চামারকে ডাকি, সে চামড়া দিয়ে সমস্ত পৃথিবী মুড়ে দিবে। ধুলার পৃথিবী চামড়ার ঝুলির মধ্যে ঢেকে রাখলে তাহলে ধুলাও দূর হবে, আর মহারাজেরও মহাকীর্তি হবে। রাজা যাতে এ প্রস্তাবে রাজি হন, সেজন্য তারা লোভ দেখালেন যে এতে করে রাজার নাম ইতিহাসে লেখা থাকবে। সবাই বললেন এটা সম্ভব হবে যদি যোগ্য মতো চামার খুঁজে পাওয়া যায়। রাজার চর ধাইল হেথা হুথা, ছুটিল সবে সারিয়া সব কর্ম। যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে এত উচিত মতো চর্ম। তখন রাজার চোরেরা বিভিন্ন জায়গায় চামড়া ও চামারের খোঁজ করতে লাগলো, কিন্তু যোগ্য চামার কোথাও খুঁজে পেল না, এবং সমস্ত পৃথিবীকে চামড়া দিয়ে ঢেকে দেওয়ার মতো প্রয়োজনীয় চামড়াও তারা কোথাও পেল না। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ। নিজের দুটো চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। কুলপতি শব্দের অর্থ বংশের প্রধান বা কুলশ্রেষ্ঠ। ঈষৎ শব্দের অর্থ সামান্য। যখন চামার আর চামড়ার জন্য রাজার চোরেরা চারদিক ছুটাছুটি করছে, তখন বৃদ্ধ চামার কুলপতি অর্থাৎ চামারদের সর্দার আসেন। বৃদ্ধ চামার সামান্য হেসে রাজার কাছে কিছু বলার অনুমতি প্রার্থনা করেন। বলেন সহজে আপনার পায়ে ধুলা লাগার সমস্যার সমাধান হবে যদি আপনি নিজের পা দুটোকে ঢেকে রাখেন, তাহলে আর পৃথিবীকে ঢাকতে হবে না। কহিল রাজা এত কি হবে সিধে, ভাবিয়া মূল্য সকল দেশ শুদ্ধ। মন্ত্রী কহে বেটারে শুলে বিধে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। তখন রাজা এই চামারের কথা শুনে বললেন যে এত সহজে কি সমস্যার সমাধান হবে? এত সহজেই যদি সমস্যার সমাধান হয়, তাহলে সারা দেশের মানুষ কেন এই সমস্যার সমাধান করতে পারলো না? চামার কুলপতির কথা শুনে মন্ত্রী বললেন যে বেটাকে শুলে বিধে কারাগারে বদ্ধ করে রাখো, অর্থাৎ মন্ত্রী চামারের কথার কোনো গুরুত্ব দিলেন না। রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদপ্রান্তে। মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। বুড়ো চামার তখন রাজার পায়ের কাছে বসে রাজার পা দুটোকে
রাজার পা দুটোকে চামড়ার আবরণ দিয়ে ঢেকে দিলেন। রাজার পায়ে ধুলা লাগার সমস্যার সমাধান হলো। তখন মন্ত্রী বললেন, চামারের বুদ্ধিটা তারও মনে ছিল, কিন্তু কেমন করে বেটা চামারটা জানতে পেরেছে? প্রথমেই মন্ত্রী চর্মকারের পরামর্শকে পাত্তা দেননি, বরং রাজার তোষামোদী করতে গিয়ে চর্মকারকে শুলে চড়াতে চেয়েছেন। কিন্তু যখনই চর্মকার সার্থকভাবে ধুলার সমস্যার সমাধান করে দিল, তখনই মন্ত্রী নিজের মেধার তীক্ষ্ণতা প্রমাণ করতে গিয়ে বললেন যে এই বুদ্ধিটি তারও মধ্যে ছিল, তারও মাথায় ছিল, কিন্তু বেটা চামার কিভাবে যেন জানতে পেরে এই সমস্যার সমাধান করে দিয়েছে। অর্থাৎ মন্ত্রী অন্যের কৃতিত্বকে নিজের বলে দাবি করছে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু, রক্ষা পেল ধরা। অর্থাৎ রাজা হাঁটতে গেলে তার পায়ে ধুলা লাগে সেটার প্রতিকার করার নির্দেশ দিয়েছিলেন গবুরাই সহ তার রাজ্যের সভাসদদের। কিন্তু কেউ ধুলার সমস্যার সমাধান করতে পারছিলেন না, গবুরাইও না। তখন এক বয়স্ক চর্মকার এসে জুতা দিয়ে রাজার পা ঢেকে দিলেন। সেদিন থেকে জুতা পরার প্রচলন শুরু হলো। রাজার পায়ে ধুলা লাগার সমস্যার সমাধান হলো, গবুরাইও রক্ষা পেল। জুতা আবিষ্কারের ফলে পায়ে ধুলা না লাগার ব্যবস্থা হলে গবুরায় রক্ষা পেল। অর্থাৎ এই অংশের মধ্য দিয়ে এই বিষয়টি আহ, বোঝানো হয়েছে যে সব কাজের জন্য নির্ধারিত লোক রয়েছে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে কাজ করলে সহজে সমস্যার সমাধান মেলে। আর সমাজের সাধারণ মানুষও যে অসাধারণ কাজ করতে পারে, সমাজের উপেক্ষিত ব্যক্তিদের মাধ্যমেও যে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার তাৎক্ষণিক পাওয়া সম্ভব, এই অংশে তা ব্যক্ত করা হয়েছে। কাজেই আমাদের দেশের যে চামার, কামার, কুমার, দর্জি, এরা কেউ অবহেলার পাত্র নয়। সমাজের প্রতিটি পেশার মানুষই অত্যন্ত মূল্যবান। তাদেরকে যোগ্য সম্মান ও মর্যাদা দিতে হবে। প্রত্যেক পেশার মানুষই সমাজে বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কাজেই তাদেরকে আমাদের সম্মানের চোখে দেখতে হবে, তাদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাটা আমাদের বুঝতে হবে। তাহলেই সমাজ জীবনে স্থিতিশীলতা আসবে। ধন্যবাদ সবাইকে।